কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আপনার যদি মাথা ব্যথা থাকে, অর্থাৎ আপনি যদি কন্ডিশনাল সেন্টেন্স না পারেন, ব্যতিক্রম নিয়মগুলো বিশেষ করে, এবং আপনি যদি এসএসসি অথবা এইচএসসি অথবা কোনো অ্যাডমিশন ক্যান্ডিডেট হন, অবশ্যই আজকের ক্লাসটা যদি আপনি করেন আপনার একটা সমাধান পেয়ে যাবেন, আপনার প্যারা লাগবে না আশা করছি। ইনশাল্লাহ আপনাকে খুব সহজে যত প্যাচ আছে কন্ডিশনাল সেন্টেন্সে সেটা সমাধান করে দিব। তো আজকের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসলাম, সেটার নাম হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। এই কমপ্লিটিং সেন্টেন্স গুরুত্বপূর্ণ একটা টপিক। এর মধ্যে থেকে আমরা গুরুত্বপূর্ণ যে রুলস গুলো পরীক্ষায় আসে এগুলো নিয়ে আজকে আলোচনা করব। তার মধ্যে প্রথমত রয়েছে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স মানে কি, এটা আগে আমরা বোঝার চেষ্টা করি। কমপ্লিটিং সেন্টেন্স মানে হলো বাক্যের সাথে সামঞ্জস্যপূর্ণতা রেখে আরেকটি নতুন সেন্টেন্স লেখা। এটা হচ্ছে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স, অর্থাৎ একটা অংশ দেওয়া থাকবে আর একটা অংশ আমরা স্ট্রাকচার অনুসারে সামঞ্জস্যতাপূর্ণ রেখে আরেকটা বাক্য তৈরি করা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। তো আরো কিছু কথা মনে রাখতে হবে যে কমপ্লিটিং সেন্টেন্স করার সময় এক একজন এক এক ধরনের সেন্টেন্স লিখতে পারবে, কিন্তু অবশ্যই সঠিক সেন্টেন্স হতে হবে। এক একজন এক এক ধরনের সেন্টেন্স লিখতে পারবে তার মানে এই না যে এটার কোনো সামঞ্জস্যতাপূর্ণ থাকবে না। এটা অবশ্যই সামঞ্জস্যপূর্ণতা থাকবে এবং হচ্ছে বাক্যটা সঠিক হইতে হবে। তো আমরা এখানে আজকে দেখবো হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের অংশটা। কন্ডিশনাল সেন্টেন্স থেকে কমপ্লিটিং সেন্টেন্সে প্রায় আসে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো যারা কন্ডিশনাল সেন্টেন্স পারেন না, অবশ্যই ভিডিওটা দেখলে আজকে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। কন্ডিশনাল সেন্টেন্স পাশাপাশি হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের জন্য ক্লিয়ার হয়ে যাবেন যারা এসএসসি অথবা এইচএসসি অথবা ক্লাস 9-10, যাদের এই কন্ডিশনাল সেন্টেন্স যেখানেই প্রয়োজন, এবং কি আপনার যদি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার যদি প্রস্তুতি নেন, আপনার এখানে আজকের এই কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে যদি কন্ডিশনাল সেন্টেন্সের অংশটা করেন আপনার 100% সমাধান হয়ে যাবে, এমন করে আমার এই ক্লাসটা করা। তো যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছেন তারাও অবশ্যই ভিডিওটা দেখতে পারেন, আপনাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে। তো কন্ডিশনাল সেন্টেন্স মানে কি? কন্ডিশনাল সেন্টেন্সের দুইটা অংশ থাকে। কন্ডিশন মূলত এটা হচ্ছে শর্তমূলক বাক্য। ইফ প্লাস ইফ অংশটা হচ্ছে শর্তমূলক বাক্য, তারপরে আমরা যে বাক্যটা লিখি এটা হচ্ছে আমাদের ফলাফল। যেমনটা আমি এখানে বলছিলাম আগের স্লাইডে যে কমপ্লিটিং সেন্টেন্স মানে হচ্ছে একটা, ধরেন আমি যদি বলি যে একটা বাক্য উদাহরণ যদি দেই, ইফ ইউ কাম, ইফ ইউ কাম, এইভাবে একটা বাক্য দেয়া থাকবে, একটা অংশ দেয়া আছে আর একটা অংশ আপনাদের সম্পূর্ণ করতে হবে। যেমন ইফ ইউ কাম আমরা বলি আই শ্যাল গো, আই শ্যাল গো, যদি তুমি আসো আমি যাব। এখন এই যে করছি এটা, এই বাক্যটা সম্পূর্ণ করলাম, কমপ্লিট করলাম, এটা এই অংশটার সাথে কিন্তু একটা সামঞ্জস্যতা আছে, ঠিক আছে? তো আমরা এই নিয়মগুলাই শিখতে হবে। তো আমরা চলে যাচ্ছি মূল ইয়াতে। আমরা বললাম যে কন্ডিশনাল সেন্টেন্স মানে হচ্ছে শর্তমূলক বাক্য, যেটা দুইটা অংশ থাকে, একটা হচ্ছে শর্তমূলক আর একটা হচ্ছে ফলাফল, অর্থাৎ আমরা ফলাফলটাই লিখবো। তো কন্ডিশনাল সেন্টেন্স প্রধানত হচ্ছে দুই প্রকার, যেটা তোমরা হয়তো জানো, পড়ে আসছো গাইডে, অনেক গাইডে লেখা আছে সরাসরি। কন্ডিশনাল সেন্টেন্স তিন প্রকার: ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। আসলে মূলত প্রধানত হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স দুই প্রকার, কিন্তু সর্বমোট বলা যাবে চার প্রকার। তো এক নম্বর হচ্ছে রিয়েল কন্ডিশনাল, যেটার অর্থ হচ্ছে বাস্তবধর্মী যে শর্তমূলক বাক্যগুলো আছে এগুলো হচ্ছে রিয়েল কন্ডিশনাল। আরেকটা হচ্ছে আনরিয়েল কন্ডিশনাল, অর্থাৎ অবাস্তব যেগুলো। এখন অবাস্তব কোনটা? যেমন ধরেন অতীতের যেটা আছে এটা তো আর এখন আর বর্তমানে ফিরে আসবে না, তাহলে এগুলো হচ্ছে আনরিয়েল কন্ডিশনাল। এই আনরিয়েল কন্ডিশনাল এবং রিয়েল কন্ডিশনাল কোনগুলো, এই চারটা থেকে আমরা জানবো। তো মোট আবার কয় প্রকার? চার প্রকার। এক হচ্ছে জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। তো রিয়েল কন্ডিশনাল হচ্ছে প্রথম দুইটা, এই জিরো কন্ডিশনাল আর হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে আমাদের রিয়েল কন্ডিশনাল, কারণ এগুলোর বাস্তবতা আছে। আর আনরিয়েল কন্ডিশনাল হচ্ছে এই দুইটা, অর্থাৎ একটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল আর একটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। তো আমরা এখন জিরো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড কন্ডিশনাল সম্পর্কে বিস্তারিত জানবো পরের স্লাইডে। তো এখানে আমরা যদি খেয়াল করি, আমি লিখে রাখছি যে চিরন্তন সত্য অথবা অভ্যাসগত কর্ম, বৈজ্ঞানিক সত্যমূলক বাক্যগুলো হচ্ছে জিরো কন্ডিশনাল। দুইটা অংশই সমান সমান থাকবে, এটা হচ্ছে আমাদের জিরো কন্ডিশনাল। তো জিরো কন্ডিশনালের অবশ্যই সামনে ইফ থাকবে,
ইফ এর পরে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। সো এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট, অবশ্যই সামনে ইফ থাকবে। তারপরে পরের অংশ, অর্থাৎ এই অংশটা তো দেয়াই থাকবে, পরের অংশটা আমরা সমাধান করব। এটাও কিন্তু একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, কারণ সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন, এই যে দুইটা অংশের মধ্যে মিল আছে। এই যে সামনেও প্রেজেন্ট টেন্স, ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরেও কিন্তু ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই কারণে এটা হচ্ছে জিরো কন্ডিশনাল, কারণ এখানে সামনের অংশ আর পিছনের অংশ মিলে গেছে। তো এখন এটার অর্থটা কিন্তু কি হতে হবে? হয় আবার চিরন্তন সত্য হতে পারে, অভ্যাসগত কর্ম, বৈজ্ঞানিক সত্য হতে পারে। যেমন ইফ ইউ হিট আইস, যদি তুমি এই যে আইস মানে বরফ, বরফের মধ্যে যদি তুমি তাপ দাও তাহলে এটা কি হবে? এটা গলে যাবে, তাই না? তো আমরা এখানে লিখতে পারি এই যে ইট মেল্টস, এটা গলে যাবে। এই যে ইট হচ্ছে সাবজেক্ট, মেল্টস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে আমার অবজেক্টের কোনো কাজ নাই, এই কারণে আমি অবজেক্ট এখানে লিখি নাই, অবজেক্ট আসে নাই। তো তুমি যদি বরফের মধ্যে তাপ দাও, এটা কি করবে? এটা গলে যাবে, তাই না? এরপরে ইফ ইট রেইনস, এখন এটাকে কিন্তু এটা গলে যাবে, এই যে যাবে দেখে আপনি যদি মনে করেন এটা কি করতে হবে? ফিউচারে করতে হবে। বিষয়টা এমন করলে হবে না, কারণ হচ্ছে আমরা জানি জিরো কন্ডিশনাল মানে হচ্ছে সামনে এবং পিছনের সেন্টেন্সটা একই ধরনের হতে হবে, একই টেন্সের হতে হবে। তো আশা করি বুঝাইতে পারছি। এখন নিচে আরেকটা বাক্য আছে, এটা নিজে নিজে একটু ট্রাই করেন, দেখেন পারেন কিনা। অবশ্যই এটা পারার মতোই। আপনারা ভিডিওটা পজ করে কমেন্টের মধ্যে জানাবেন কি হতে পারে উত্তরটা। সো আমরা 2 নম্বরে লিখে রাখছি যে ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়। বৃষ্টি হলে কি হবে? তাহলে আমরা কিন্তু দেখতেছি এখানে এই অংশটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশটা আমরা কি করি? পরের অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট করতে হবে যদি জিরো কন্ডিশনাল করতে চাই। তাহলে ইফ ইট রেইনস দ্য গ্রাস গেটস ওয়েট, অর্থাৎ ঘাস কি হবে? ভিজে যাবে। ওয়েট মানে হচ্ছে ভেজা, বৃষ্টি হলে ঘাস ভিজে যাবে। তো এটা তো একটা চিরন্তন সত্য কথা, তাই না? তো এখানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, এই অংশটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, পর অংশটাও কিন্তু আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট, কারণ দ্য গ্রাস হচ্ছে সাবজেক্ট আর গেটস হচ্ছে ভার্ব ওয়ান, যেহেতু থার্ড পারসন এগুলো এই কারণে এস আসছে, তারপর ওয়েট হচ্ছে অবজেক্ট। সো আশা করি বুঝাতে পারছি জিরো কন্ডিশনাল মানে কি। তারপর হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল মানে কি? ফার্স্ট কন্ডিশনাল আগের মতোই দুইটা অংশ থাকবে, অর্থাৎ একটা হচ্ছে শর্তমূলক আর একটা হচ্ছে ফলাফল। যেমন ইফ থাকবে, ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট হবে, পরের অংশটা আমাদেরকে বাক্য বানানোর সময় লিখতে হবে ফিউচার ইনডিফিনিটে। কিছু করতে হবে? ফিউচার ইনডিফিনিট। এখন ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার কি? ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। আপনারা উইল যদি যে কোনো সাবজেক্টের সাথে ব্যবহার করেন তাহলে এটা 100% হয়ে যাবে, কিন্তু শ্যাল ব্যবহার করতে হলে আপনাদেরকে অবশ্যই চুজ করতে হবে আই অথবা উই, এইগুলোর সাথে শুধু শ্যাল ব্যবহার করা যাবে। তো যেমন ইফ ইউ কাম, একটু আগে আমরা দেখছিলাম ইফ ইউ কাম, তাহলে ইফ হচ্ছে কন্ডিশনাল মূলক, এটা শর্তমূলক থাকবে। ইউ হচ্ছে সাবজেক্ট, কাম হচ্ছে ভার্ব, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। তো আমরা জানি সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান হইলে প্রেজেন্ট ইনডিফিনিট হয়। তো আমরা পরের অংশটা কি করব? ফিউচার ইনডিফিনিটে। তো ইফ ইউ কাম, যদি তুমি আসো, তাহলে আই শ্যাল গো, আমি যাব। তো আশা করি বুঝতে পারছেন। তারপরে এখানে আয়ের সাথে কিন্তু শ্যাল হইছে, অবশ্যই এখানে উইলও ব্যবহার করা যেত। ইফ হি স্টাডিজ হার্ড, এই যে ইফ এর পর এখানে হি স্টাডিজ, এখানে প্রেজেন্ট ইনডিফিনিটের সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন, এই কারণে ভার্বের শেষে এস বা ইএস হয়। আমরা জানি ওয়াই থাকলে ওয়াই উঠে আইএস হয়। তো ইফ হি স্টাডিজ হার্ড, এখানে কিন্তু ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে আমরা উত্তরটা কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্সে তৈরি করতে হবে। তো আমরা একটা উত্তরটা লিখতে পারি এমন যে হি উইল পাস ইন দা এক্সাম, যদি সে কঠোর ভাবে পড়াশোনা করে, হি উইল পাস ইন দা এক্সাম, সে পরীক্ষায় পাস করবে। এখানে কিন্তু অবশ্যই ছোট হাতের হবে, এটা খেয়াল করতে হবে, এসটা ছোট হাতের হবে, এসটা ছোট হাতের হবে। তারপরে আই উইল জয়েন দা পার্টি ইফ, এবার কিন্তু এই দুইটা বাক্যের মধ্যে কিন্তু ইফ শুরুতে ছিল, মাঝে মাঝে কন্ডিশনাল সেন্টেন্সের ইফ মাঝখানেও থাকতে পারে। তো মাঝখানে যখন থাকবে আগের অংশটা হয়ে যাবে ফলাফল,
আগের অংশটা কি হয়ে যাবে, ফলাফল। তাহলে আই উইল জয়েন দ্য পার্টি, এটা আমাদের উত্তরটা চলে আসছে। তার মানে আগের অংশটা লিখতে হবে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখতে হবে। তো আই উইল জয়েন দ্য পার্টি কখন জয়েন করব, অবশ্যই আমাকে কেউ যখন ইনভাইট করবে, আমাকে যখন সে হি ইনভাইটস মি, ইফ হি ইনভাইটস মি, যদি সে আমাকে দাওয়াত করে, আই উইল এনজয় দ্য পার্টি, আমি পার্টিতে জয়েন দ্য পার্টি, আমি কি করব, পার্টিতে জয়েন করব। তারপরে আমরা চলে যাব হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল অংশের মধ্যে। সেকেন্ড কন্ডিশনালের দুইটা অংশ থাকবে, অর্থাৎ ইফ শুরুতে থাকবে, ইফ এর পরে হচ্ছে আগে ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, এবার থাকবে হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট। তারপরে পরের অংশটা আমরা লিখবো অবশ্যই সাবজেক্ট প্লাস, আগে শ্যাল থেকে ছিল উইল ছিল, তো আমরা শ্যাল ব্যবহার করব না, জাস্ট উইল ব্যবহার করলো, উইল থেকে উড ব্যবহার করলো, কিন্তু প্রত্যেকটা সেকেন্ড কন্ডিশনাল হয়ে যাবে। তো আমরা প্রসঙ্গত কুড ব্যবহার করতে পারবো, মাইট ব্যবহার করতে পারবো, আর আমরা জানি মডেল ভার্ব সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় আর শেষে অবজেক্ট অথবা এক্সটেনশন। এই স্ট্রাকচার অনুসারে আমরা একটা বাক্য বানাবো, যেমন ইফ ইউ কেম, যদি তুমি আসতে, তাহলে কেম হচ্ছে ভার্ব টু, তাহলে ফার্স্ট ইনডিফিনিট, তাহলে পর অংশটা করব উড অথবা কুড প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে। তো ইফ ইউ কেম, তাহলে আমরা বলতে পারি আই উড গো, আমি যেতাম। তাহলে দেখেন যদি তুমি আমাকে যদি তুমি আসতে, আমি যেতাম, এখন যেহেতু এটা অতীতের হয়ে গেছে, এটার বাস্তবতা নাই, এটা একটা আনরিয়েল কন্ডিশনাল। তারপরে লেখা আছে ইফ হি স্টাডিড হার্ড, আগের বাক্যগুলো আমি এখানে কপি করে দিছি, কারণ হচ্ছে এটা পার্থক্যটা ভালোভাবে বুঝতে পারবেন। যেমন ইফ হি স্টাডিড হার্ড, যদি সে কঠোরভাবে পড়াশোনা করত, তাহলে আমরা এখানে উত্তরটা করতে হবে কি, উড অথবা কুড অথবা মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে। তো এটা কি হলো, হি উড অথবা কুড পাস ইন দা এক্সাম, আগের মতোই জাস্ট উইলের জায়গায় উড হইছে, আর চাইলে আমরা কুডও ব্যবহার করতে পারতাম। এটা হচ্ছে আগের ফার্স্ট কন্ডিশনের সাথে পার্থক্য। তারপরে 3 নাম্বার, আই উড জয়েন দ্য পার্টি ইফ, এই যে এখানে ইফ মাঝখানে চলে আসছে, তার মানে আগের অংশটা হচ্ছে আমাদের ফলাফল। তাইলে পরের অংশটা আগে চলে আসছে, এখন আগের অংশটা দিয়ে আমরা এখানে বাক্য সম্পূর্ণ করতে হবে। তাহলে আমরা জানি এখানে ইফ হি ইনভাইটেড মি, আই উড জয়েন দ্য পার্টি। তারপর আমরা চলে আসলাম হচ্ছে থার্ড কন্ডিশনালে। থার্ড কন্ডিশনাল একই জিনিস, কন্ডিশনাল জিনিসটা দেখেন খুবই সহজ। তো শুরুতে ইফ থাকবে, তারপর হচ্ছে আগে ছিল সেকেন্ড কন্ডিশনালে ইফ প্লাস ফার্স্ট ইনডিফিনিট, এবার হচ্ছে ফার্স্ট পারফেক্ট, ইফ প্লাস ফার্স্ট পারফেক্ট। তো ফার্স্ট পারফেক্ট মানে কি, হেড প্লাস ভার্ব 3। আপনারা যারা টেন্স পারেন না, অবশ্যই আমার চ্যানেল থেকে টেন্সের ক্লাসগুলো করে নেবেন, খুবই ইম্পর্টেন্ট, এবং স্ট্রাকচারটা মনে রাখার আমি সহজ টেকনিকে পড়াইছি, আপনারা অবশ্যই টেন্সের স্ট্রাকচারগুলো দেখে নেবেন। তারপরে পরের অংশটা তো খালি দেয়া থাকবে, আমরা বাক্য বানানোর জন্য যে স্ট্রাকচারটা ফলো করব সেটা হচ্ছে একটা সাবজেক্ট আনবো, তারপর হচ্ছে উড হ্যাভ, তারপর হচ্ছে কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, আর হ্যাভ এর পরে আমরা সবসময় ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি, শেষে অবজেক্ট অথবা এক্সটেনশন। তো যেমন এখানে লেখা আছে ইফ ইউ হ্যাড কাম, এখানে ইফ হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের শর্ত, ইউ হচ্ছে সাবজেক্ট, হ্যাড কাম এটা হচ্ছে ভার্ব 3, আর তার মানে এটা হচ্ছে আমাদের ফার্স্ট পারফেক্ট। তো ফার্স্ট পারফেক্ট হলে পরের অংশটা করতে হবে উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ এনে, আর অবশ্যই ভার্ব 3। তো আমরা এটা বলতে পারি যে ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গন, জাস্ট উড ব্যবহার করলে কিন্তু হয়ে যাবে উড হ্যাভ গন। তারপরে ইফ হি স্টাডিড হার্ড, এই যে এখানে হি আছে, হ্যাড স্টাডিড হার্ড, যদি সে কঠোর পড়াশোনা করতো, হি উড হ্যাভ ফার্স্ট ইন দা এক্সাম। জাস্ট স্ট্রাকচারটা মিল রেখে আমরা এটা করে ফেললাম। তারপরে আই উড হ্যাভ জয়েন্ট দ্য পার্টি ইফ, এই যে এখানে ইফ চলে আসছে, যেহেতু মাঝখানে ইফ চলে আসছে, তার মানে আগের অংশটা হচ্ছে আমাদের ফলাফলের অংশ চলে আসছে। তাহলে এই যে উড হ্যাভ জয়েন, এখন করতে হবে আগের অংশটা ফার্স্ট পারফেক্টে, তাহলে কি হবে হি, অবশ্যই এখানে এসটা ছোট হাতের হবে, টাইপিং মিস্টেক। তো ইফ হি হ্যাড ইনভাইটেড মি আই উড হ্যাভ জয়েন দ্য পার্টি। আশা করি বুঝাতে পারছি। তো এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের কন্ডিশনাল সেন্টেন্স শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের মাঝে মাঝে যেখান থেকে ঝামেলা করে, বিশেষ করে অ্যাডমিশনে যে জায়গাটায় প্যারা দেয়, সেটা হচ্ছে এই অংশটা।
অ্যাডমিশন পরীক্ষার্থী যারা আছেন আপনারা অবশ্যই এই অংশটা খুব মনোযোগ সহকারে দেখবেন, অথবা বিভিন্ন প্রতিযোগিতামূলক যারা প্রিপারেশন নিচ্ছেন ইংলিশের কন্ডিশনাল সেন্টেন্সে আপনার যদি সমস্যা হয়ে থাকে এই পার্টটা আপনাদের জন্য খুবই ভাইটাল। এখানে দেখেন কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে ওমিশন অফ ইফ, অর্থাৎ আমরা কন্ডিশনাল সেন্টেন্স থেকে ইফটা বাদ দিয়ে দিব। তো ইফটা যখন থাকে না তখনই আমাদের কন্ডিশনাল সেন্টেন্সে সমস্যা হয়ে যায়, তাই না? এখন আমরা এই অংশটা থেকে মুক্ত হব ইনশাল্লাহ। সো মাঝে মাঝে এখানে লিখে রাখছি আমি পুরোটা ঝামেলা আমি এই যে জাস্ট 5টা পয়েন্টের মধ্যে লিখে রাখছি ওমিশন অফ ইফ এর। মাঝে মাঝে কন্ডিশনাল সেন্টেন্সে ইফ এর পরিবর্তে হ্যাড আসতে পারে, ওয়ারও আসতে পারে, আনলেসও আসতে পারে, তাই না? তো এগুলো আসলে আমরা কিভাবে আইডেন্টিফাই করবো এটা কি ফার্স্ট কন্ডিশনাল নাকি সেকেন্ড কন্ডিশনাল নাকি থার্ড কন্ডিশনাল? এই 5টা জিনিস মনে রাখলে আপনাদের এই ঝামেলাটা শেষ হয়ে যাবে। সো ইফ এর পরিবর্তে আমরা বুঝলাম যে হ্যাড বসতে পারে, আনলেস বসতে পারে, ওয়ার বসতে পারে। এখন কিভাবে বুঝবা কোনটা কোন কন্ডিশনাল সেন্টেন্স? তো যখন বাক্যের মধ্যে হ্যাড থাকবে, হেডের পরে সাবজেক্ট থাকবে কিন্তু কোনো ভার্ব থাকবে না, তাহলে আমরা এটাকে কাউন্ট করবো হচ্ছে একটা সেকেন্ড কন্ডিশনাল। যখন হেড থাকবে, হেডের পর একটা সাবজেক্টও থাকবে, আবার ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মও থাকবে, তার মানে এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট। তো ফার্স্ট পারফেক্ট হইলে আমরা জানি এটা থার্ড কন্ডিশনাল ধরতে হবে। তারপরে ওয়ার যদি সামনে থাকে, পরে যদি সাবজেক্ট থাকে, তাহলে এটাকে ধরবো আমরা সেকেন্ড কন্ডিশনাল। তো আমরা সেকেন্ড কন্ডিশনাল হলে কোন নিয়মে আমরা উত্তর করতে আমরা অলরেডি এটা জানছি। তারপর হচ্ছে যদি আনলেস থাকে ইফ এর পরিবর্তে, আনলেস এর পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে আমরা ধরবো এটাকে ফার্স্ট কন্ডিশনাল। কিন্তু যখন আনলেস এর পরে ফার্স্ট ইনডিফিনিট থাকবে তখন আমরা এটাকে ধরতে হবে সেকেন্ড কন্ডিশনাল। এই মোট 5টা জায়গায় ঝামেলা হয় যখন কন্ডিশনাল সেন্টেন্সে ইফ উঠে যায়, ইফ এর পরিবর্তে যখন হ্যাড, আনলেস অথবা ওয়ার বসে। তো এখন আমরা এক্সাম্পল দেখবো, তাইলে ক্লিয়ার হয়ে যাবে পুরোটা অংশ ইনশাল্লাহ। তো আমি এখানে 5টা এক্সাম্পল লিখে রাখছি যারা এই অংশটার মধ্যে ঝামেলা লাগে আপনাদের। আশা করি আজকের এই ভিডিওটা দেখলে আপনাদের পুরোটা সমস্যা সমাধান হয়ে যাবে। তো হেড আই এ ক্যামেরা, এখানে ইফ এর পরিবর্তে হেড আসছে, তাই না? হেড আই, এই যে হেড প্লাস সাবজেক্ট, তার মানে এটা সেকেন্ড কন্ডিশনাল, যেহেতু এখানে ভার্ব নাই। হেড আই এ ক্যামেরা, আমার যদি একটা কি থাকতো, ক্যামেরা থাকতো, তাহলে আমরা এখন উত্তরটা করতে হবে সেকেন্ড কন্ডিশনালে। সেকেন্ড কন্ডিশনাল মানে কি? সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে সাবজেক্ট আসবে, সাবজেক্টের পরে আমরা উড আনবো অথবা কুড আনবো, অথবা আমরা মাইট আনতে পারি, প্লাস ভার্ব ওয়ান দিয়ে বাক্য বানাবো। যেমন আমরা এখানে উত্তরটা বলতে পারি, এখানে হেড আই এ ক্যামেরা, আমার যদি একটি ক্যামেরা থাকতো তাহলে আমরা বলতে পারি যে এখানে আই উড টেক সাম পিকচার্স, আমি কিছু কি নিতাম, পিকচার্স নিতাম। তাহলে এটা কিন্তু আপনাদেরকে দুইটা জিনিসে এখানে হেল্প করবে। একটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচারটা আপনাদেরকে রিমাইন্ডার দিয়ে দিচ্ছি। সেকেন্ড কন্ডিশনাল হইলে আমরা ফলাফল বাক্যটা লিখি সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন দিয়ে। তারপরে হেড আই বট এ ক্যামেরা, এই যে দেখেন হেডের পরে সাবজেক্ট আছে, তারপরে বাই বট বট, এই যে সাবজেক্ট, তার হেড প্লাস সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হলে থার্ড কন্ডিশনাল। তাহলে হেড আই বট এ ক্যামেরা, তাহলে আমরা উত্তরটা বলতে পারি আই উড হ্যাভ টেকেন সাম পিকচার্স। তাহলে আই হচ্ছে সাবজেক্ট, উডের সাথে হ্যাভ দিতে হবে, পারফেক্ট হলে অর্থাৎ থার্ড কন্ডিশনাল হলে আমরা উডের সাথে হ্যাভ যোগ করি আর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি, শেষে অবজেক্ট অথবা এক্সটেনশন। এখন আপনি যে কোনো বাক্য তৈরি করতে পারেন। আপনি যে এখানে আই উড হ্যাভ টেকেন সাম পিকচার্স এটাই লিখতে হবে, বিষয়টা এমন না, বাট আপনাকে অবশ্যই স্ট্রাকচারের মধ্যে সামঞ্জস্যতা রাখতে হবে। তারপরে ওয়ার আই এ রিচ ম্যান, যদি আমি ধনী হতাম, এখানে ইফের পরিবর্তে ওয়ার আসছে, তারপরে সাবজেক্ট, এই যে ওয়ার প্লাস সরাসরি সাবজেক্ট চলে আসলে আমরা এটাকে ধরবো সেকেন্ড কন্ডিশনাল, অর্থাৎ উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে বাক্য বানাবো। যেমন এখানে উত্তরটা হচ্ছে আই উড হেল্প দা পুয়ার, আমি গরিবদেরকে সাহায্য করতাম। তারপরে আনলেস ইউ হেল্প হিম, যদি না তুমি তাকে সাহায্য করো, এই যে এখানে আনলেস মানে হচ্ছে যদি না, ইউ হচ্ছে সাবজেক্ট, তো আনলেস প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট যদি হয়, অর্থাৎ ইউ সাবজেক্ট, হেল্প হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, হিম হচ্ছে অবজেক্ট, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট আনলেস প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে আমরা এটাকে ধরবো ফার্স্ট কন্ডিশনাল। তো ফার্স্ট কন্ডিশনাল মানে কি? ফার্স্ট কন্ডিশনাল মানে হচ্ছে উত্তরটা লিখবো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে, অর্থাৎ উত্তরটা হবে যে হি উইল ফেল ইন দা এক্সাম, সে পরীক্ষায় কি করবে, ফেল করবে, অর্থাৎ অকৃতকার্য হবে। লাস্ট আরেকটা বাক্য হচ্ছে আনলেস ইউ হেল্পড মি,
এটা এই যে আনলেস প্লাস ফার্স্ট ইনডিফিনিট যদি হয় তখন ধরবো আমরা এটাকে সেকেন্ড কন্ডিশনাল। তাহলে আমরা উত্তরটা লিখবো এভাবে যে আই উড ফেল ইন দা এক্সাম, আই উড ফেল ইন দা এক্সাম, যেহেতু এটা সেকেন্ড কন্ডিশনাল। তাহলে আশা করি আপনাদের কন্ডিশনাল সেন্টেন্সের সকল ঝামেলা শেষ হয়ে যাবে। তো আজকের জন্য এখানে ভিডিওটা সমাপ্ত হলো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে যারা দেখেন পেজটি ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন।